পৃথিবীর একটা জায়গা আছে যেখানে একটা ছোট্ট ভুলও পুরো দুনিয়াকে যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। 2023 সালে দুটো শিপের মধ্যে এই জায়গাতে ডিরেক্ট কলিশনও হয়। একদিকে ছিল চায়নার কোস্টগার্ড আর অন্যদিকে ছিল ফিলিপিন্সের সাপ্লাই শিপ। সিচুয়েশনটা এতটাই টেন্স হয়ে গেছিল যে একটা রং মুভও একটা বড় টেনশন তৈরি করতে পারত। আর এটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট নয়। এই জায়গাতে প্রতি মুহূর্তে মিলিটারি শিপ ঘুরছে, সাবমেরিনস ঘুরছে, আর আর্টিফিশিয়াল আইল্যান্ডে মিলিটারি বেস তৈরি করে মিসাইল পর্যন্ত ডিপ্লয় করা হয়েছে। আর দুটো সুপার পাওয়ার একদম সামনাসামনি দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এই সব কিছু চলছে একটা সমুদ্রকে নিয়ে। হ্যাঁ, একটা সমুদ্র, যার ওপর দিয়ে প্রতি বছর $1 ট্রিলিয়ন বিজনেস হয়, আর যার নিচে লুকিয়ে আছে অয়েল, গ্যাস আর প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্সেস। আর যদি এখানে কোনো ভুল হয় তাহলে সেটা শুধু ওয়ার হবে না, এটা হবে নেক্সট ওয়ার্ল্ড ওয়ার। আর যেই জায়গাটা ঘিরে এত উত্তেজনা, সেই জায়গাটাই হলো দক্ষিণ চীন সাগর। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আর আজ আমরা ডিসকাস করব এমন একটা জায়গা নিয়ে যা শুধুমাত্র একটা সমুদ্র নয়, এটা হলো গ্লোবাল পাওয়ার স্ট্রাগলের সেন্টার, সাউথ চায়না সি। সাউথ চায়না সি নিয়ে জানতে হলে আমাদের এর পিছনে লুকিয়ে থাকা ইতিহাসটা একবার জেনে নিতে হবে। এই সমুদ্র নিয়ে কনফ্লিক্ট আজকের নয়, এটার রুটস অনেক পুরনো। 1947 সালে চায়না একটা ম্যাপ পাবলিশ করে, যাকে বলা হয় 9 লাইন। এই ম্যাপে চায়না 9টা ডটেড লাইন দিয়ে প্রায় 90% সাউথ চায়না সির এরিয়া নিজের বলে ক্লেম করে। কিন্তু প্রবলেম হলো এই জায়গাগুলো ভিয়েতনাম, মালয়েশিয়া, তাইওয়ান অ্যান্ড ইভেন ফিলিপিন্সের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট ছিল। তারপর 1970-এর দশকে যখন জানা গেল যে এই সমুদ্রের নিচে লুকিয়ে আছে প্রচুর পরিমাণে হিউজ অয়েল আর ন্যাচারাল গ্যাসের রিসোর্সেস, তখন কনফ্লিক্টটা আরও টেন্স হয়ে যায়। সবাই বুঝতে পারে এটা শুধু একটা সমুদ্র নয়, এটা হলো রিসোর্স আর পাওয়ারের খেলা। 2013 সালে ফিলিপিন্স চায়নার বিরুদ্ধে একটা কেস করে ইন্টারন্যাশনাল কোর্টে। তারা বলে চায়না যে পুরো সাউথ চায়না সিকে নিজের বলে ক্লেম করছে, সেটা ইন্টারন্যাশনাল লয়ের বিরুদ্ধে। আর 2016-এ কোর্ট ফিলিপিন্সের পক্ষে রায়ও দেয়। কোর্টের তরফ থেকে জানানো হয় চায়নার 9 লাইন ক্লেমটা ভ্যালিড নয়, আর যে রিফ আর ছোট আইল্যান্ডগুলোকে চায়না ইউজ করছিল সেগুলো দিয়ে পুরো সাউথ চায়না সিকে ক্লেম করা যাবে না। কিন্তু তারপরও চায়না কোর্টের এই রায় মানতে রাজি হয়নি, আর তারপর থেকেই টেনশন আরও গভীর হয়ে যায়। চলুন তাহলে একবার জেনে নিই এই জায়গাটা এত কেন ইম্পর্টেন্ট। সাউথ চায়না সি হলো পৃথিবীর অন্যতম ট্রেড রুট। $1 ট্রিলিয়ন বিজনেস হয় এই রুট দিয়ে, স্পেশালি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির জন্য। একবার ভাবুন, আপনার হাতে যে ফোন আছে বা আপনার বাড়িতে যে টিভি, ফ্রিজ, এসি বা যে কোনো ইলেকট্রনিক্স জিনিস আছে, এর বেশিরভাগ জিনিসই এশিয়াতে তৈরি। আর এশিয়া থেকেই পুরো ওয়ার্ল্ডে রপ্তানি করা হয় এই একটা মাত্র রুট দিয়ে। যদি এই রুট কোনোদিনও বন্ধ হয়ে যায় তাহলে এই সমস্ত জিনিসপত্রের দাম লিটারেলি ডাবল হয়ে যেতে পারে। মানে সাউথ চায়না সি শুধুমাত্র একটা সমুদ্র নয়, এটা আপনার আমার এভরি লাইফের সাথে ডিরেক্টলি কানেক্টেড। কিন্তু আসল খেলা এখানে শেষ নয়। এক্সপার্টসদের মতে এই সমুদ্রের নিচে লুকিয়ে আছে 11 বিলিয়ন ব্যারেল অয়েল আর প্রায় 190 ট্রিলিয়ন কিউবিক ফিট ন্যাচারাল গ্যাস। এত বড় এনার্জি রিজার্ভ কোনো দেশই ছাড়তে চাইবে না, কারণ এনার্জি মানেই হলো পাওয়ার। শুধু তাই নয়, এই সমুদ্র হলো পৃথিবীর অনেক দেশের ফিশিংয়ের মেন সোর্সও। হাফের বেশি ফিশিং ভেসেল এই রুটে কাজ করে, তাই এটা অনেক দেশের জন্য লাইফ লাইনও। কিন্তু এখানে প্রশ্ন হলো, এই সমুদ্রকে ঘিরে ইউনাইটেড স্টেটস কেন এত বেশি ইনভলভ হচ্ছে? ইউএসের মতে এই সি সবার জন্য ওপেন থাকা উচিত, তাই তারা অনবরত নিজেদের নেভি পাঠিয়ে যাচ্ছে ফ্রিডম অফ ন্যাভিগেশন মেনটেন করতে। কিন্তু ইউএসের ভয় অন্য জায়গায়। তারা জানে যারা এই সি কন্ট্রোল করবে তারা এশিয়ার ইকোনমি কন্ট্রোল করবে, আর এশিয়ার ইকোনমি হলো পৃথিবীর ফিউচার ইকোনমি। তাই ইউএস কোনোভাবেই চায় না যে চায়না সিঙ্গেল হ্যান্ডেডলি এই সমুদ্রকে কন্ট্রোল করুক। এটা তাদের জন্য শুধুমাত্র মিলিটারি ইস্যু নয়, এটা একটা এক্সটেনশিয়াল স্ট্র্যাটেজিক থ্রেট। রিসেন্ট বছরগুলোতে এই সাউথ চায়না সিতে টেনশনটা অনেক বেশি ইন্টেন্স হয়ে গেছে, স্পেশালি চায়না আর ফিলিপিন্সের মধ্যে। স্পার্টলি আইল্যান্ডের কাছে একটা জায়গা আছে যেটাকে বলা হয় সেকেন্ড থমাস শোল, যেটা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা একটা পাথরের এরিয়া।
এই এরিয়াতে ফিলিপিন্স নিজেদের একটা শিপ রেখেছে যাতে তারা নিজেদের ক্লেমটা মেনটেন করতে পারে। কিন্তু যখন ফিলিপিন্স তারা ওই শিপে খাবারের সাপ্লাই দিতে যায়, চায়নার কোস্টগার্ড তাদের রিপিটেডলি ব্লক করার চেষ্টা করে। শুধু ব্লকই নয়, বারবার ওয়াটার ক্যানন ইউজ করে চায়না ফিলিপিন্সের শিপগুলোকে অনেক ক্ষতিগ্রস্তও করেছে। কিছু ক্ষেত্রে দুটো শিপের মধ্যে ডিরেক্ট কলিশনও হয়েছে, আর সেখানে দুটো দেশই একে অপরকে দোষ দিয়ে চলেছে। আর এখানে সিচুয়েশন আরও গম্ভীর হয়ে যায়। এখানেই শেষ নয়, সাউথ চায়না সিকে ঘিরে আরও কিছু শকিং ইনসিডেন্টস রয়েছে। চায়নার একটা শিপ ফিলিপিন্সের একটা শিপের ক্রিউ মেম্বারদের ওপর মিলিটারি গ্রেড লেজার ইউজ করে। এই লেজার এতটাই ডেঞ্জারাস ছিল যে ক্রিউ মেম্বারদের পুরো চোখ নষ্ট করে দিতে পারতো। আর এই ইনসিডেন্ট পুরো ওয়ার্ল্ডের অ্যাটেনশন এনে দেয় এই সাউথ চায়না সি এর ওপর। এই সাগরে শুধু ফিলিপিন্সই নয়, ভিয়েতনামের সাথেও চায়নার কনফ্লিক্ট অনেক পুরনো। 2014 সালের ঘটনা। চায়না একটা অয়েল রিগ বসানোর চেষ্টা করে ভিয়েতনামের ক্লেম করা এরিয়ার মধ্যে, আর তারা প্রোটেস্ট করতে নিজেদের শিপ পাঠায়। আর সিচুয়েশনটা অলমোস্ট একটা কনফ্রন্টেশনে পরিণত হয়ে গেছিল। দুটো দেশের ডাজেন্স অফ শিপ একে অপরের সামনে দাঁড়িয়ে যায়। শিপগুলো লিটারেলি একে অপরকে ধাক্কা দিতে থাকে। আর সিচুয়েশনটা এতটাই খারাপ হয়ে গেছিল যে অ্যান্টি চায়না প্রোটেস্ট ভিয়েতনামের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। ফ্যাক্টরি অ্যাটাক হয়, আর দিকে দিকে প্রচুর ভায়োলেন্সও দেখা যায়। এটা শুধু সমুদ্রের মধ্যে থাকা একটা কনফ্লিক্ট ছিল না, এটা দুই দেশের মানুষের মধ্যে রাগটা আরও বাড়িয়ে দেয়। আর আজও সাউথ চায়না সিতে এই দু দেশের মধ্যে টেনশন এখনো শেষ হয়নি। আর অন্যদিকে ইউএসও কিন্তু পিছিয়ে থাকেনি এর থেকে। ইউএস ওয়ারশিপ যখনই এই সমুদ্র দিয়ে যায়, চায়না তাদের বারবার ওয়ার্নিং দেয় অ্যান্ড ইভেন ক্লোজলি ফলোও করে। কিছু ক্ষেত্রে এই দুই দেশের নেভি এতই কাছাকাছি চলে আসে যে একটা ছোট মিস্টেক বা একটা রং মুভ একটা বড় কনফ্লিক্টে পরিণত হতে পারত। এই সব কিছু ইনসিডেন্ট একটা জিনিস প্রমাণ করে যে সাউথ চায়না সি শুধুমাত্র এখন একটা ডিসপিউটেড এরিয়া নয়, এটা একটা টিকিং টাইম বম। একটা রং সিগন্যাল আর পুরো সিচুয়েশনটা কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। আর এই কনফ্লিক্ট শুধুমাত্র একটা রিজিয়নে সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো ওয়ার্ল্ডকে ইম্প্যাক্ট করে দেবে। এই দক্ষিণ চীন সাগর দূর থেকে শান্ত মনে হলেও তার নিচে চলছে একটা ডেঞ্জারাস পাওয়ার গেম। আর নেক্সট বড় কনফ্লিক্ট হয়তো মাটিতে নয়, শুরু হবে এই সমুদ্র থেকে। তো বন্ধুরা, এরকম রিয়েল ওয়ার্ল্ড হিডেন স্টোরি তোমরা যদি আরও জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।